আমি রাফসাল আহমেদ, আপনাদের স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন 24 ঘন্টায়, প্রেজেন্টেড বাই আকিজ সানশাইন। সমসাময়িক রাজনীতির বিষয় নিয়ে আলোচনা করি। আজকেও সেই আলোচনা করতে চাই। বিশেষ করে আজ সংসদে যে জুলাই সনদ, গণভোট সহ সংস্কার ইস্যুতে আলোচনা হয়েছে, সেটিকেও একটু বিশেষ গুরুত্ব দিতে চাই। পাশাপাশি জ্বালানি সংকট সহ আরও যেসব নাগরিক সংশ্লিষ্ট বিষয়গুলো রয়েছে। আমাদের এই আলোচনার জন্য স্টুডিওতে 3 জন অতিথি রয়েছেন। তাদের সাথে শুরুতেই পরিচিত হয়ে নিচ্ছি। ডান দিক থেকে শুরু করছি। জনাব হাসনাত কায়ুম, সভাপতি বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন, আপনাকে আলোচনায় স্বাগত। রয়েছেন জনাব মোহাম্মদ আখতারুজ্জামান বাচ্চু, এমপি, ময়মনসিংহ 10 আসন, আপনাকে আলোচনায় স্বাগত। এবং রয়েছেন জনাব আরিফুল ইসলাম আদিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি, আপনাকে আলোচনায় স্বাগত। আলোচনা শুরু করছি। আসলে যেহেতু গণভোটের যেটি বলছিলাম সংসদে আলোচনা হয়েছে, সেটি নিয়েও একটু জানতে চাই। তবে শুরুতে মোহাম্মদ আখতারুজ্জামান বাচ্চু, একটু আপনাকে দিয়েই আলোচনা শুরু করি। বাচ্চু ভাই, যে গণভোটের যেটি নিয়ে আসলে প্রশ্ন বা সবারই আলোচনা, গণভোট আইনিভাবে হয়েছে কি না হয়েছে, তার আগে একটু জানতে চাই গণভোটের যে 4টি প্রশ্ন, সেই প্রশ্নের মধ্যে আমি যেটি দেখলাম যে ক, গ এবং ঘ প্রশ্নটি আমি উল্লেখ না করছি, ক, গ এই 3টি প্রশ্নের বেলায় শেষে লেখা আছে জুলাই সনদের যে ভিত্তিতে যেটা আলোচনা হয়েছে সেই আলোকে সংস্কার হবে। কেবলমাত্র খ প্রশ্নের বেলাতেই একটু ভিন্ন পথ আছে, যেটি জুলাই সনদে নেই, যেখানে বিএনপি নোট অফ ডিসেন্ট আছে, অর্থাৎ আপার হাউজে পিয়ার। আবার বিএনপি জুলাই সনদে সবই মানতে রাজি আছে, আজকেও সেটি সংসদে আপনারা বলেছেন সবাই। তাহলে সমস্যাটা কোথায়, আপত্তিটা কোন জায়গায়? শুধুমাত্র খ প্রশ্নের এই যে আপার হাউজে পিয়ার, এতটুকু ছাড়া তো আমি আর কোনো বিভেদ দেখছি না আপনাদের সাথে বিরোধী দলের। ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে যমুনা টিভির দর্শক শ্রোতা এবং আমার 2 জন বিজ্ঞ আলোচক, আমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দেখেন, জুলাই সনদ জাতীয় সনদ 2025, এটা নিয়ে তো আমাদের কোনো আপত্তি নাই। আমরা তো সবাই, বিএনপি সবার আগে জুলাই সনদে স্বাক্ষর করেছে এবং বিএনপি বারবার বলছে জুলাই সনদের প্রতিটি লাইন, প্রতিটি অক্ষর এবং প্রতিটি বিষয় বিএনপি যথাযথভাবে বাস্তবায়ন করবে এবং সেটা নিয়ে কোনো দ্বিমত নাই। এবং কিন্তু একটা জিনিস অবাক বিষয় আমরা লক্ষ্য করছি যে বিএনপি জুলাই সনদের বিরোধী, বাস্তবায়নের বিরোধী। এটা বিএনপিকে মুখোমুখি দাঁড় করানোর একটা অপচেষ্টা করা হচ্ছে। আসলে একটা এটা ভ্রান্ত ধারণা। আর হলো যে অনেকে জুলাই সনদ বাস্তবায়নের চেয়ে বিএনপিকে বিতর্কিত করা বা বিএনপি যা চায়, অর্থাৎ দেখেন, বিএনপি এই জনগণের জন্য মাত্র 1.5 মাসও হয়নি এই সরকার দায়িত্ব নেওয়ার পর জনগণের ম্যান্ডেট নিয়ে, জনগণের প্রত্যাশার চেয়ে বেশি অনেক উদ্যোগগুলি নিয়েছে, যেরকম ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, যেটি আপনাদের ইশতেহারে আছে। হ্যাঁ, ইশতেহারে আছে। তারপর আপনার 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ এবং কৃষি মওকুফ করে দেওয়া হয়েছে। তারপর দেখেন, আমরা একটা বৈশ্বিক অর্থনৈতিক যুদ্ধের মধ্যে দিয়ে যাচ্ছি। সারা বিশ্বের সব জায়গায় তেলের দাম 2-3 গুণ হয়ে গেছে, কিন্তু বাংলাদেশে তেলের দাম বাড়ে নাই। বাংলাদেশ এই কারণ যে সরকারটি, এটি একটি জনগণের সরকার, জনগণের দুর্ভোগ দুষ্টির কথা চিন্তা করে। কারণ তেলের দাম বাড়লে আমার কৃষক ভাইদের ডিজেলের দাম বেড়ে যাবে, তাদের সেচের দাম বেড়ে যাবে, আমার যারা ট্রান্সপোর্টে যানবাহন, পাবলিক ট্রান্সপোর্টে পড়ে চলে। এই প্রসঙ্গে বিরোধী দলের একজন সংসদ সদস্য আজকে সংসদেও বলেছেন যে উন্নয়নের কথা বলে জুলাই সনদকে দেখেন, দুটোকে মুখোমুখি দাঁড় করানোর কোনো সুযোগ নাই। তো আপনার এখন দেখেন জনগণের ইস্যুটা কি, জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো কি, সেগুলি নিয়ে আলোচনা না করে দেখেন যেটা সেটেলড ইস্যু জুলাই জাতীয় সনদ, সেটা নিয়ে আলোচনা করে জনগণের আজকে যদি আলোচনা করতেন যে জ্বালানি তেলের এই বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশে এটা কিভাবে মোকাবেলা করবে, সেটা নিয়ে আলোচনায় আসবো। আচ্ছা, যাই হোক, তো এখন মূল জুলাই জাতীয় সনদ নিয়ে কোনো প্রশ্ন নাই, কারো কোনো নাই। কিন্তু গণভোট দেখেন, গণভোট নিয়ে হয়নি। গণভোটে যেটা মুখোমুখি, আপনি আজকে আমাকে টকশোতে ডেকেছেন, আপনি একটা প্রশ্ন করেছেন, সেটার উত্তর আমাকে দিতে আপনি বলছেন, কিন্তু আপনি যখন 4টা প্রশ্নের উত্তর আমাকে 4টা প্রশ্ন করবেন আলাদাভাবে, কিন্তু আমাকে উত্তর দিতে হবে। কিন্তু গণভোটের গুড়াই গলদ, এখানে যেটা করা হচ্ছে 4টা প্রশ্ন, কিন্তু উত্তর একটা, হ্যাঁ না, হ্যাঁ বা না। আপনি যদি আমাকে 4টা প্রশ্ন
দিয়ে বলেন কোনো প্রশ্নের আমি আপনার সাথে আমি এটা ব্যাখ্যা করতে পারি, একমত হতে পারি, কোনোটাতে নাও হতে পারি, আপনি আমাকে কোনো কিছু জিজ্ঞেস করলেন, ঠিক প্রত্যেকের ক্ষেত্রেই তাই। কিন্তু এই গণভোটে যেটা করা হয়েছে, 4টি প্রশ্ন দেওয়া হয়েছে, 4টি প্রশ্নে আপনি হ্যাঁ বা না বলবেন। এটা রীতিমতো জনগণকে বা আপনাকে বাধ্য করা এবং একটা গুড়াই গলত জগাখিচুড়ি। তো সেই জায়গায় আমাদের হলো যে জুলাই সনদ নিয়ে কোনো প্রশ্ন নেই, প্রশ্নটা হলো বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে। আমরা বলছি আমরা জুলাই সনদ যেভাবে স্বাক্ষর করেছি সেটাতে স্পষ্ট উল্লেখ আছে যে রাজনৈতিক দল জনগণের ম্যান্ডেট পাবে সে অনুযায়ী তারা বাস্তবায়ন করবে, তাদের নোট অফ ডিসেন্ট সহ। তো সুতরাং এখানে নোট অফ ডিসেন্ট আমরা যেগুলোতে দিয়েছি সেটা সহ আমরা বাস্তবায়ন করব। তো এর বাইরে তো কোনো সমস্যা আমি দেখি না। ওনারা বাস্তবায়ন করতে চাচ্ছেন, দেখেন সংবিধান আছে, এই সরকার যে আমরা যে শপথ নিয়েছি, আমরা যে নির্বাচন করেছি, আমি তো নির্বাচন করেছি জাতীয় সংসদ সদস্য হিসেবে, আমার মার্কা ছিল ধানের শীষ, অন্যদের আমার যারা প্রতিদ্বন্দ্বী ছিল কারো দাঁড়িপাল্লা অন্য মার্কা ছিল, আমাকে ভোট দিয়েছে তো জাতীয় সংসদ সদস্য হিসেবে। নট লাইক দিস যে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে আমাকে কিন্তু কেউ ভোট দেয় নাই। সেটি আপনারা যখন হা ভোট চাইলেন দলীয়ভাবে দলের প্রধান সহ অন্যান্যরা, তখনই কি সেটি আপনারা একমত হলেন না যে হ্যাঁ ওই পদ্ধতিটির সাথে একমত? না, পদ্ধতিটার সাথে তো একমত হয় না। হাবুট আমরা জুলাই সনদ, এখানে জুলাই সনদের বাস্তবায়ন আমরা চাই, সেই জন্য হাবুটের কথা বলেছি। কিন্তু এখানে 4টা প্রশ্ন একসাথে দিয়ে যে জগা খিচুড়ি বানানো হয়েছে সেটা তো বলি না। ওনারা বলছেন 72-এর সংবিধান ছুঁড়ে ফেলবেন। আপনি সংবিধান ছুঁড়ে ফেলবেন হয় মানে সংবিধান ছুঁড়ে ফেললে আমাদের যারা এই যে সমালোচক আছেন, আমি সেটা নিয়ে জানতে চাইবো, ওনারা একটি দলের মানে একটা দলের এজেন্ডা 72-এর সংবিধান ছুঁড়ে ফেলা। কারণ হলো একটি দল 72-এর সংবিধান যদি থাকে তাহলে তাদের গায়ে মানে প্রশ্ন চলে আসে, গন্ধ চলে আসে, বা তারা সেই মহান মুক্তিযুদ্ধে তাদের অবস্থানটা চলে আসে, কি অবস্থান ছিল সেটা তারা সেই স্বীকার করতে এখনও ইনিয়ে বিনিয়ে স্বীকার করতে চায় মহান মুক্তিযুদ্ধে তাদের কি অবস্থান ছিল। সুতরাং তারা এই 72 সংবিধান যখন ওনারা যদি রাখবেন না, তাহলে কেন ওই যে জুলাই পরবর্তী যখন যে সরকার হলো, অন্তর্বর্তীকালীন সরকার হলো, তখন ওনারা কেন বলেন নাই? তখন কেন বিপ্লবী সরকার গঠন করেন নাই? এই সংবিধানের অধীনে শপথ নিলেন এই অন্তর্বর্তীকালীন সরকার, আর এখন বলছেন যে সেই সংবিধান ছুঁড়ে ফেলে দেবেন। আমাদের কথা হলো যে যদি সংবিধানে কোনো যদি আমরা তো সংবিধান সংস্কারের জন্যই জুলাই সনদ প্রণয়ন করেছি, এই আলোকে সংবিধানে যা সংস্কার প্রয়োজন সংসদে আমরা আলাপ আলোচনা করে সেটা আমরা সংশোধন করবেন সংশোধনের মাধ্যমে। আরিফুল ইসলাম আদিব, আপনার কাছ থেকেও জানতে চাই আমি এই জায়গাটাতে যে বিএনপি জুলাই সনদ মানার ব্যাপারে আগ্রহী, এটি আজকে কয়েকবার বলেছেন সংসদে, এছাড়াও অন্যান্য নেতারাও বলছেন, বা আজকে এখন বাচ্চু ভাইও বললেন। তাহলে গণভোটের যেই প্রশ্ন যেটি তার কাছে আমি জানতে চাইছিলাম, আপনারাও কি কেবল এই আপার হাউসে পিয়ারের জন্যই মানে গো ধরে আছেন যে এই পদ্ধতিতেই বাস্তবায়ন করতে হবে, এরকম কিছু নাকি আরো? না, এখানে আপার হাউজের পিয়ারের বিষয়টি নেই। দেখেন, যখন বাংলাদেশ রাষ্ট্র তো 54 বছর ধরে শাসনতান্ত্রিকভাবে পরিচালিত হয়ে আসছে, আমাদের এই শুধু গণ অভ্যুত্থান না, গণ অভ্যুত্থানের আগে থেকে বিশেষ করে হাসনাত কায়ুম ভাই এখানে উপস্থিত আছেন, যে তখন গণতন্ত্র মঞ্চ আমাদের যে জোট ছিল সেখানে স্পষ্ট আমার মনে আছে প্রথম আমরা একটা কর্মসূচি করেছিলাম শাহবাগে, যে শাসনতান্ত্রিক কাঠামো পরিবর্তনের লক্ষ্যে সমাবেশ। এটা কিন্তু 5ই আগস্ট ঘটার আগে। ফলে বাংলাদেশের যে বিদ্যমান 54 বছরের যে শাসনতান্ত্রিক যে কাঠামো ছিল, সেই কাঠামো যে আসলে জনবান্ধব ছিল না, সেটি যে আসলে নিপীড়নমূলক ছিল, এই সংবিধানের ভিতরেই কিছু কিছু আইন ছিল যেটা আসলে স্বৈরতান্ত্রিক ছিল, যেটা ওই সংবিধানেরই অন্যান্য ধারার সাথে, যেমন আপনি ধরেন মৌলিক অধিকার দিচ্ছেন, আপনি বলছেন আপনার সংবিধান সংগঠন করার অধিকার আছে, কিন্তু ব্র্যাকেটে আপনি যদি কিন্তু দিয়ে দিচ্ছেন, যদি কিন্তু কি যে জনগণের জননিরাপত্তা বিঘ্ন না হয়। তাহলে গত 17 বছর বিএনপিকে যে গুম করে রেখেছিল এই ফ্যাসিবাদের সময়, তাদের যে 28 অক্টোবর যে লাঠি দিয়ে পিটিয়ে যে সরাইয়া দিছে, সেটা কিন্তু সংবিধান মতন তারা করেছে সরকার। কারণ পুলিশ বলেছে যে জননিরাপত্তায় বিঘ্ন আছে, আপনারা সাথে বোমা নিয়ে আসছেন, আপনারা বোমা মারবেন, জনগণের জানমালের ক্ষতি হবে, সেই সংবিধানে দোহাই দিছিল। ফলে বাংলাদেশের পুরো সংবিধানের যে সংকটটা ছিল, সংবিধানটা হচ্ছিল প্রধানমন্ত্রীকে দেবতা তুল্য করে তোলে। যে দেবতা হচ্ছে তখন তিনি ভুলে যান যে কখন কি করবেন। আপনি নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান কাজ করবেন, আপনি সেখানে বসায় দিলেন, ধরেন বিএনপি যখন আসলো বিএনপির লোক, আওয়ামী লীগ আসবে আওয়ামী লীগের প্রধান নির্বাচন কমিশনার, আপনি দুদকে বসায় দিলেন আপনার দলীয় লোক। ফলে এই ঐক্যমত কমিশনে প্রায় দীর্ঘ 6 মাসের অধিক সময় প্রত্যেকটা দল
আলোচনা সমালোচনার মাধ্যমে 19টা মৌলিক সংস্কারের বিষয় একমত হয়েছিল। যে মৌলিক সংস্কারটা এখন বিএনপি বলতে চাচ্ছে সংবিধান সংশোধনের মাধ্যমে তো এটা করা যায়, তাহলে বিএনপি সংবিধান সংশোধনের মাধ্যমে করেছে না, পঞ্চদশ সংশোধনী সহ অনেকগুলো তারা সংশোধনী তারা করেছে। সেই সংশোধনীগুলো কি হচ্ছে, পরবর্তী সরকার এসে এক খোঁচায়, এমনকি সরকার লাগে নাই, আপনার আদালতে হচ্ছে সংবিধানের বেসিক স্ট্রাকচারের সাথে সাংঘর্ষিকতার অভিযোগ তুলে সেই সংশোধনীগুলো আপনার হচ্ছে বিলুপ্ত হয়ে গেছে। ফলে সেই জায়গাটা কিন্তু আমরা বলছি যে বাংলাদেশ রাষ্ট্র যেভাবে এক ব্যক্তির ক্ষমতাতান্ত্রিক ছিল, যেখানে ক্ষমতার ভারসাম্য ছিল না, ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র জায়গা ছিল, সেই পরিবর্তনটার জন্যই কিন্তু এই এখনকার মানে বিগত 10 বছরে বিশেষ করে রাষ্ট্র সংস্কার আন্দোলন বলেন, গণসংহতি আন্দোলন বলেন, আপনার গণ অধিকার পরিষদ বলেন, এই দলগুলো এই মৌলিক পরিবর্তনের জন্যই কিন্তু আন্দোলন সংগ্রামগুলো করেছিল। ফলে আপনি যদি মৌলিক পরিবর্তনে রাজি না হন, তাহলে আলটিমেটলি তো আপনি হচ্ছে আর কোনো পরিবর্তনে রাজি হয় না। আপনি বলেন গণভোটে রাজি হবেন, গণভোটে প্রায় অনেকগুলো অধ্যাদেশ 83টা পয়েন্টের ভিতরে বিএনপি বলে যে 70টা রাজি, তাহলে আপনি ধরেন যেইগুলাতে রাজি সেইটা তো আসলে কোনো বেসিক পরিবর্তন না। প্রধানমন্ত্রীর ক্ষমতা আপনি হচ্ছে পরিবর্তন করতে চান না, কোনোভাবে কমাতে চান না, আপনি এখনো মনে করেন যার নমুনা তো অলরেডি বিএনপি 2 মাসে দেখাইছে। বাংলাদেশ সিদ্ধান্ত তো আগেই হয়েছে, মানে যখন জুলাই সনদ চূড়ান্ত হয়েছে সেটা তো সেখানেই সিদ্ধান্ত হয়ে গেছে যে কোন দল কোনটা চায় না, সেটা না। মৌলিক যে পরিবর্তনগুলা আপনার এই যে 133টা যে অধ্যাদেশ দিয়েছে, সেই অধ্যাদেশগুলোর ভিতরে তারা 12টা বলছে যে এটার এখন আর কার্যকারিতা নাই, 3টা বলছে যে এটা বিলুপ্ত করে দিবে, আরও 12টা অধ্যাদেশ বলছে যে অধ্যাদেশগুলো 13টা অধ্যাদেশ যেগুলো সংশোধন করে তারা করতে চায়। যেমন ধরেন গুম একটা মানবতা বিরোধী অপরাধ হিসাবে অধ্যাদেশ দিয়েছে, এখন বিএনপি যদি সেই অধ্যাদেশ সংশোধন করে তার মতন করে যদি সে সংশোধন করতে চায়, দুর্নীতি দমন কমিশন একটা অধ্যাদেশ দিয়েছে, মানবাধিকার কমিশন একটা অধ্যাদেশ আছে, সেই কমিশনগুলোকে তারা তাদের মতন করে পরিবর্তন করে এটাকে সংসদে পাশ করতেছে। তাহলে আপনি যে বেসিক যে জায়গাটার আমরা দেখেছি, গুম কমিশন একটা ঐতিহাসিক কাজ ছিল যে গুমকে মানবাধিকার অপরাধ হিসাবে তারা কিন্তু চিহ্নিত করছিল। তো সেই জায়গাটাই মূলত এখন বিএনপি সংশোধনের হচ্ছে আপনার এখন ভাই বলেছেন যে আপনারা কেন হচ্ছে অভ্যুত্থানের পরে কেন বিপ্লবী সরকার করতে পারেনি। বিপ্লবী সরকার সম্ভব ছিল, কিন্তু ওই মুহূর্তে যারা বুড়া রাজনীতিবিদরা যারা ছিল, 30 বছর 40 বছর রাজনীতির গল্প শোনায়, যারা আসলে মূলত দলীয় রাজনীতিতে সীমাবদ্ধ ছিল, জনগণের রাজনীতির সাথে ছিল না, তাদের কাপুরুচিত অবস্থানের কারণেই মূলত এইটা বাধ্য হয়েছে। অভ্যুত্থানের পরে ছাত্রনেতারা গিয়া হচ্ছে আগে বঙ্গভবনে কিংবা হচ্ছে প্রধান সেনাপতির কাছে গিয়ে ধর্ণা দেয় নাই, রাজনীতিবিদরা হচ্ছে আগে ওখানে গিয়ে হচ্ছে তারা সেখানে তারাও তাদের হচ্ছে সেখানে গিয়ে হাজির হয়েছে। তো ফলশ্রুতিতে এই যে বিপ্লবী সরকার কেন হয় না, কি হয় না, সেগুলো তো আমরা জানি। আমরা নিজে ওই মিটিংয়ে আমাদের নিজেদের সহ আমাদের প্রতিনিধিরা তারেক রহমানের সাথে আপনার বর্তমান প্রধানমন্ত্রী যে আপনার 5ই আগস্ট যে মিটিং হয়েছিল সেখানে তাকে বলা হয়েছিল যে একটা জাতীয় সরকার একটা সামগ্রিকভাবে যেটা হচ্ছে সামগ্রিক সমস্যা সমাধানের জন্য হবে, তিনি সেটা রাজি হন নাই। তো ফলশ্রুতিতে এই যে বিষয়গুলো এখন বলতেছে যে এইটা করতেন ওইটা করতেন, তার সেই সিদ্ধান্তের কারণে সেই সময় সেগুলো বাস্তবায়িত। সেটি তো জাতীয় সরকার, কিন্তু যে বিপ্লবী সরকার সেটি না হওয়ার জাতীয় সরকারে আপনি যখন রাজি হন না, বিপ্লবী সরকার তার বহুত পরাহত বিষয়। হ্যাঁ, যদি সেটি করার জন্য সেই দায় কি আসলে বিএনপির উপর দেওয়া যায় কিনা, যে বিএনপির কারণে আপনারা করতে পারেন? বিপ্লবী সরকারের জন্য প্রস্তুত ছিল না তারা, শুধু বিএনপি না, আর অনেকগুলো দল প্রস্তুত ছিল। এটা তো তখন ওই সরকারটি গঠনে তো এই এনসিপি বা জামাতের ভূমিকা মুখ্য ছিল, বিশেষ করে এনসিপি। ওনারা তখন চিন্তা করেন নাই, তখন তো স্টিয়ারিংটা ওনাদের হাতে ছিল। আর হলো যে আরেকটা জিনিস আমি ক্লিয়ারলি বলি, স্পষ্ট করে বলি, যে এই জুলাই জাতীয় সনদ যেটি প্রণীত হয়েছে এটাতে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ আছে, প্রতিটা অনুচ্ছেদে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ আছে, অবশ্য কোনো নোট যে অবশ্য কোনো রাজনৈতিক দল বা জোট তার নির্বাচনী স্তরে উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তাহলে তারা সেই মতে ব্যবস্থা গ্রহণ করবে। জনগণ বিএনপিকে তো ম্যান্ডেট দিয়েছে, সুতরাং বিএনপি এই জুলাই সনদ যেভাবে প্রণীত আছে, যেভাবে লিখিত আছে, সেই অনুযায়ী বাস্তবায়ন করবে এবং অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। এরপরে আরেকটা আপডেট ঘটনা ঘটেছে, গণভোট। সে কারণেই এখন এই নতুন বিতর্কটি এসেছে, যে গণভোটে বিএনপি আবার হ্যাঁ ভোটের পক্ষে ভোট চেয়েছে। একটু হাসনাত কামিল ভাই, আপনার কাছ থেকে জানতে চাই যে এই যে নতুন বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করতে চায়, কিন্তু আপত্তিটি হচ্ছে গণভোটের জায়গাতে, সেখানে আবার আজকের আলোচনা এসছে বা এর আগেও আসলে বলেছে সরকারের পক্ষ থেকে যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ দেওয়ার এখতিয়ার রাষ্ট্রপতির নেই, সেটি আজকেও আবার আলোচনা এসছে। আপনাদের ধন্যবাদ। মানে যারা আলোচনা করতেছিলেন তার মধ্যে তো অনেকগুলো বিষয় অনেক আগে থেকে আলোচনা হচ্ছে। আমি
দুইটা জিনিস আপনাকে আগে বলি। আমাদের এখানে কতগুলো জিনিসকে গুলায় ফেলা হচ্ছে। এর একটা হচ্ছে যে ধরেন এই দুইটা নির্বাচন একসাথে করার জন্য আমরা 22 সাল থেকে বা আরও আগে থেকে রাষ্ট্র সংস্কার আন্দোলনে এটা বলে আসছিল। সংস্কার পরিষদের নির্বাচনের কথা আমরা আগে থেকে বলে আসতেছিলাম। আমরা আসলে এই ফর্মুলাটা 1970 সালের নির্বাচন থেকে বা 46 সালের নির্বাচন থেকে, এটা আমাদের আবিষ্কৃত কোনো জিনিস না, ওই হিস্ট্রি থেকে শিক্ষা নিয়ে আমরা বলছিলাম যে এটা এইবারের পরিস্থিতিতে এটা এরকম হইতে পারে। কিন্তু ধরেন প্রবলেম যেটা হইলো যে ধরেন দুইটা নির্বাচন যে একদিনে হইল, দুইটা নির্বাচন কিন্তু দুইটা পৃথক নির্বাচন, এবং এই দুইটা পৃথক নির্বাচনের একটা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন, আর গণভোটের অধ্যাদেশ অনুযায়ী যে নির্বাচনটা হলো আদেশ অনুযায়ী এটা হচ্ছে আদেশ হচ্ছে বাস্তবায়ন হ্যাঁ, আদেশ, আর অধ্যাদেশ, বাস্তবায়ন আদেশের গর্ভ থেকে জন্ম নিল হচ্ছে অধ্যাদেশ, ও গণভোট অধ্যাদেশ। এবং গণভোট অধ্যাদেশ অনুযায়ী আসলে যে নির্বাচনটা হইলো এইটাই আসলে জনগণ, যেটা বলা হচ্ছে যে 73 ভাগ 69 ভাগ জনগণ এই 4টে কমপ্লিকেটেড কোশ্চেনকেই ধরেন তারা নিয়ে হ্যাঁ ভোট দিল। এবং এইটার একটা কন্ডিশন হচ্ছে যে এই যারা এমনিতে সংসদে নির্বাচিত হয়ে যাবেন তারা সংবিধান সংস্কার পরিষদেরও একটা সদস্য হিসেবে নির্বাচিত হবেন। এই যে দুইটা নির্বাচন, পৃথক দুইটা নির্বাচন, দুইটা ক্ষমতা এবারের আসলে সংসদ সদস্যরা ভোগ করবেন। একটা হচ্ছে কনস্টিটিউয়েন্ট পাওয়ার, পিপল তাদেরকে ডাইরেক্ট গণভোটে দিচ্ছে, আরেকটা হচ্ছে তাদের রিপ্রেজেন্টেটিভ পাওয়ার, যেটা তাদের পিপলের রিপ্রেজেন্টেটিভ হিসেবে তারা সংসদ চালাবে। এই জায়গাটাকে দুইটাকে যদি ওইভাবে দেখা হয়, উনি যদি বলে যে আমি তো কেবলমাত্র বা চুয়ে যেমন বললেন আমি তো আসলে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত, দ্যাটস অল, এটা সত্য যে উনি সংসদ সদস্য হিসেবেই নির্বাচিত হয়েছে, এবং জনগণ ওনাকে একই সাথে এই দায়িত্বটা দিচ্ছে যে আপনি যে নির্বাচিত যদি হন আপনার এটাও দায়িত্ব, এবং এই দায়িত্বটা আসলে ওনারা নিতে চাইছে। গণভোটকে যখন উনি এন্ডোর্স করছে, গণভোটকে যদি ওনারা বলতো না যে গণভোটে আসলে আমরা নার পক্ষে, এটা 4টা প্রশ্ন আমরা এটা মানি না, তাইলে ধরুন গণভোট ফেল করতো, তখন ওনাদের কাছে উনি যেরকম ওকে বলে, আদিবকে বলে যে আসলে আপনি তখন বিপ্লব করেন নাই কেন, একই লাইনে আসলে ওনাদেরকে এই প্রশ্নটা এখানে আসে ওই লজিকে যে আপনি না করেন নাই কেন ভাই, আপনি হা বলছেন কেন, ত্রুটিপূর্ণ একটা নির্বাচনকে হা বলছেন কেন। 13 তারিখের অর্ডার, নভেম্বর মাসের 13 তারিখের অর্ডার, এটা আপনি জানেন, তারপরে নির্বাচনের শিডিউল হচ্ছে, আপনি তো কখনো না করেন নাই, বরং নীরব থাকেন না, আপনি এটাকে হা বলছেন। আমি বলতেছি যে এই দুইটা জিনিসকে এক করার মানে এটা সংসদ সদস্যদের অধীনস্থ এরকমভাবে ভাবার, কিংবা এটা সংসদের অধীনস্থ একটা দায়িত্ব এরকম করে ভাবার কোনো সুযোগ নাই। দুইটা ক্লিয়ারলি দুইটা আসলে নির্বাচন, এবং দুইটা নির্বাচনের দুই ধরনের দায়িত্ব। আমি এখানে একদম অ্যাড করতে চাই 180 দিনের মধ্যে ওনাদের এটা করার কথা, তো 180 দিনের 180 কর্মদিবসের মধ্যে ওনারা যদি ফেল করে তাইলে এই আইনটা যেটাকে ওনারা বলছে যে এটা অবৈধ, বৈধ অবৈধর প্রশ্ন আরেকটা প্রশ্ন, সেটা আমি আসবো। এদের দায়িত্ব এটা যদি না হয় তার পরের দায়িত্ব হচ্ছে আবারও আসলে সংবিধান সংস্কার সভার নির্বাচন ডাকা। আসলে তখন এই 4টা করার জন্য জনগণ কাউকে নির্বাচিত করে কিনা, ওনারা যদি মনে করে যে ওনারা এটা করবে না তাহলে আসলে ওইখানে নির্বাচন দিতে হবে। কারণ গণভোটে যে জনগণ তাদেরকে যে আসলে যেটা দায়িত্ব দিচ্ছে, ওনারা এটা বলতে পারে না যে জনগণের ভোটে আমরা নির্বাচিত, কিন্তু জনগণ যে হা ভোট বলছে এটা আমরা অ্যাভয়েড বাই না, এটা বলতে পারবে না। একসাথে দুইটা জমজ বাচ্চার একটাকে আপনি বলতে পারবেন না যে একটা বৈধ আর একটা অবৈধ, এটা বলা যায় না। আমাদের ওই যে প্রিন্সিপাল বলে যে হট অ্যান্ড কুল একসাথে চাইতে পারে না। না, তারা বলছে যে ওই আদেশ দেওয়ার এখতিয়ার যেহেতু নেই, আমি ওইখানে আসতেছি, আদেশ দেওয়ার কিন্তু নির্বাচন তো সংবিধানের আলোকেই হয়েছে, জাতীয় না নির্বাচন। না, আপনি আসেন না, আপনার যদি ওই জায়গায় যদি আপনি যান তাইলে ওই বৈধতা খুঁজতে শেখ হাসিনাকে এনে এইখানে আবার তার কাছে আসলে ক্ষমতাটা দিয়ে দিতে হবে, কারণ এর আগে আর এটা বৈধতা হবে না, যে বৈধতা আপনি খুঁজছেন। আর যদি বৈধতার ব্যাপারটাকে আপনি বাস্তব পরিস্থিতি অনুযায়ী দেখেন তাইলে আরেকটা জিনিস দাঁড়াবে, সেইখানে আপনি একটা অভ্যুত্থান করতে বাধ্য হয়েছেন, এটা কোনো বৈধ জিনিস না। মানে যে বৈধতা আপনি খুঁজেন, সংবিধানের বৈধতার মধ্যে কোনো একটা গণ অভ্যুত্থান নাই, সংবিধানের বৈধতার মধ্যে একটা দায়িত্ব পালন করতে পারতেছে না, পালায় গেছে একটা সরকার, তার দলবল, এইটা আসলে আপনি পাবেন না। মানে এরকম, আমি এটা উদাহরণটা লম্বা করতে চাই না, তার মানে
আমি বলতে চাইতেছি বৈধতার আপনি বাস্তবে কি হয়েছিল, বাস্তবে ও যেটা বললো যে বাংলাদেশের যে সংবিধান এইটা দিয়ে এখানে 54 বছর চলার যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতায় মানুষ দেখছে যে এটার মধ্যে অনেকগুলো বিধিবিধান আছে যেটা হচ্ছে মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা, তার যে আসলে গণতন্ত্র কিংবা তার যে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচারের যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা বাস্তবায়নের সাথে এখানকার যে ক্ষমতা কাঠামো, যে এক ব্যক্তির কাছে সকল ক্ষমতা, এটা যায় না। তাইলে এই দাবিটা উঠছে যে এই ক্ষমতা কাঠামোর এই অংশটা পরিবর্তন করতে হবে। এখন পরিবর্তনের প্রশ্নটা এসে আবার বলি যে পরিবর্তনের জন্যে অভ্যুত্থান করতে হয়েছে। অভ্যুত্থান করার মানে এই না যে এখানকার মানুষ সংবিধান চায় নাই। অভ্যুত্থান যারা চাইছে তারা কিন্তু এর চাইতে একটা বেটার ডেমোক্রেটিক কনস্টিটিউশন চাইছে। এই সংবিধানটা এরা যেরকম মনে করে যে এটা ফেলে দিতে চাইছে, মানুষ এটা চায় নাই। মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে যে এই সংবিধানের মধ্যে যা ত্রুটি বিচ্যুতি আছে, গণবিরোধী জায়গা আছে, এইটাকে ঠিক করে একটা ডেমোক্রেটিক কনস্টিটিউশন করবে। এটাই ওনাদের 31 দফার মধ্যে এইটাই আসলে ওনাদের মতো করে ওনারা বলছে। এবং 31 দফা ওনার কাছে থাকবে। যদি ধরেন 31 দফার মধ্যে কোথাও সংবিধান সংশোধন করবে এই কথা ওনাদের নাই। সংস্কার শব্দটা আছে, রিফর্ম এবং অ্যামেন্ডমেন্ট এই দুইটা শব্দ এক না, সিনোনিমাস। যদি এই জায়গাতেও ধরি তাহলে কি এখনকার বিদ্যমান কাঠামোতে যদি গণপরিষদ বা সংশোধনীয় কাউন্সিল বা এই ধরনের কোনো কিছু গঠন না হয় তাহলে কি সংস্কার করা যায় নাকি সংশোধন করতে হবে? ওনারা সংশোধন করতে পারবে। যে সংশোধনটা যেটা আমরা চাইছিলাম যে বহুবার এখানে অনেক সংশোধন করা হয়েছে, ধরেন ওনাদের হাত দিয়ে তত্ত্বাবধায়ক সরকার এসে এটা চলে যাওয়ার কারণে 17 বছর এখানকার মানুষ সাফার করছে। তাইলে এই অভিজ্ঞতা আপনাকে কি শিক্ষা দেয়? এই অভিজ্ঞতা আপনাকে শিখাইছে যে আপনি এমনভাবে এটা পরিবর্তন করবেন না যেটা কালকে টিকবে না। আপনি ধরেন, আমি 1 মিনিট আমি নিচ্ছি ওনাদের কাছে, আমি আর পরে কথা বলবো না প্রয়োজন, আমি 1 মিনিট নিচ্ছি যে আপনি এমন কোনো পরিবর্তন ধরেন, ওনাদের 31 দফার মধ্যে আপার হাউস আছে, ওনাদের 31 দফার মধ্যে মানে 31 দফা না, মানে যে 30টা পয়েন্টে সমস্ত রাজনৈতিক দল একমত হয়েছে, 84টার মধ্যে 30টা পয়েন্ট আছে, যেটা ধরেন আপনি এখানে বের করেন যে 30টা পয়েন্ট আছে, যে 30টা পয়েন্টে সমস্ত রাজনৈতিক দল আপনি যে কোনো পরিষদ আদেশের পরে দিতে পাবেন 3 নম্বর শিডিউল অনুযায়ী। তো সেইখানে আপনি দেখবেন যে 30টা পয়েন্টে আমরা কিসে কিসে একমত হয়েছি যাতে কোনো রাজনৈতিক দলের কোনো ভিন্নমত নেই। আপার হাউসে কি নিয়ে ভিন্নমত আছে ওনাদের? পিয়ার হবে, মানে দলীয় পিয়ার হবে না, ভোটের পিয়ার হবে। ওনারাও একটা পিয়ার চাই, এটা হচ্ছে দলের আসন ভিত্তিক পিয়ার। তার মানে ওইটুকু পার্থক্য ধরেন, কিন্তু ওনারা আপার হাউস চায়। আমি আর তর্কটা বাড়ালাম না। ধরেন আরেকটা জিনিস, ওনারা এগ্রি করছে যে এইখানকার হাইকোর্টের বেঞ্চগুলিকে বিভাগে বিকেন্দ্রীকরণ করবে, এটা তো তাদের কোনো আপত্তি নেই। আমি আপনার কাছে আসছি, শুধু এইটা বলি, আমি এটি আপনার কাছ থেকে শুনবো। ধরেন বিএনপি যে পরিবর্তনগুলির কথা ওনারা নিজের এগ্রি করছে 31 দফায় যেগুলি আছে, কিংবা আসলে এইবার যে প্রশ্নগুলি যে 30টা পয়েন্টে কোনো রাজনৈতিক দলের কোনো ভিন্নমত নাই, এই যে জায়গাগুলি, এগুলির মধ্যে আমি যেটা বলছিলাম যে এইরকম প্রশ্ন আছে যেগুলির ব্যাপারে আদালতের, উচ্চ আদালতের ধরেন ভিন্ন রায় আছে। ধরেন আমাদের এখানে আমরা সমস্ত রাজনৈতিক দল একমত হয়েছি যে প্রতি বিভাগে আসলে হাইকোর্ট বেঞ্চের আসলে স্থায়ী বেঞ্চ স্থানান্তর করতে হবে, বিকেন্দ্রীকরণ করতে হবে। কিন্তু এরশাদ পিরিয়ডে এই বিষয়ে আসলে উচ্চ আদালত থেকে রায় ছিল যে আসলে তখন যে বেঞ্চ করছিল সেটা করা যাবে না, কারণ এটা একটি ইউনিটারি ফর্ম অফ গভর্নমেন্ট, এটা করলে আসলে কনস্টিটিউশনের যে স্পিরিট সেটা ভেঙে যায়। তো আমি কথাটা বলছি এরকম যে বিএনপিকেও যদি যে পরিবর্তন উনি করতে চায়, তারা করতে চায়, আমি ধরেন বাকিগুলি বাদ দিলাম, কমন মিনিমামের মধ্যেই যদি থাকে, তাহলে এই পরিবর্তনটা তো বিএনপি চাইবে যে এটা সাস্টেনেবল হোক। একজন গিয়ে এটা মামলা করে দিল, তারপর বেসিক স্ট্রাকচারের প্রিন্সিপাল এটা নাই হয়ে গেল, এটা তো বিএনপি চাওয়ার কথা না। তাহলে এইটা সাস্টেনেবল করার জন্য উনি যে কথাটা তুলছিলেন, এটা একটা পদ্ধতিগত প্রশ্ন। এখনকার মূল তর্কটা আসলে পদ্ধতিগত তর্ক, যে আসলে কোন পথে এটা করলে এইটা আদালতের মামলার বাইরে যাবে, আদালত কোনটাকে প্রোটেক্ট করতে বাধ্য হবে। পিপলের ম্যান্ডেট অনুযায়ী যদি আপনি রিফর্ম অ্যাসেম্বলি হিসাবে বসে এটা করেন, তাইলে আদালতের দায়িত্ব হবে যে রিফর্ম যে কনস্টিটিউশন সেইটাকে পাহারা দেওয়া। বেসিক স্ট্রাকচারের প্রিন্সিপাল এসে দাঁড়াবে যে জনগণের সম্মতিতে যে পরিবর্তনটা হয়েছে এইটাকে রক্ষা করাই হচ্ছে আদালতের কাজ। এইটুকুর জন্য আসলে ওনাদের উচিত এই 180 দিনের যে এম্বার্গো আছে তার মধ্যে আসলে রিফর্ম অ্যাসেম্বলিকে তাদের কার্যকর করা
এবং যে পরিবর্তনগুলি তারা করার জন্য কিংবা সবাই করার জন্য রাজি আছে সেইটুকু হইলেও এই পদ্ধতিতে করা। আদারওয়াইজ ওনারা করতে পারবেন, কিন্তু ওনাদেরই আরেকটা লোক ওই বা ওনাদের বাইরের আরেকটা লোক উচ্চ আদালতে আদালতে গেলে সেটি- মামলাটা করবে এবং এটা টিকবে না। এটা যদি না টিকে তাইলে আসলে অভিযোগটা ওনাদের বিরুদ্ধে আসবে যে ওনারা জেনে শুনে এমনভাবে এটা করছে যাতে এক হাত দিয়ে দিচ্ছে আরেক হাত দিয়ে এটা কেড়ে নিচ্ছে। 72-এর সংবিধান সম্পর্কে আমরা যেটা বলি, একদিকে মৌলিক অধিকার দিচ্ছে, আরেক অধিকার মৌলিক অধিকার যাতে আপনি ব্র্যাকেটবন্দি। এনজয় করতে না পারেন সেই ব্যবস্থাটা করে রাখছে। সেই কাঠামোটারই পরিবর্তনের কথা বলা হয়েছে। আমি এখানে থামি। আমি যদি আমি আপনার কাছে আসবো, তবে তার আগে আমি একটু আরিফুল ইসলাম আদিব আপনার কাছ থেকে জানতে চাই, যেটি কিছুক্ষণ আগে বাচ্চু ভাই বলছিলেন সংসদে এরকমের একটি কথা আন্দালিব রহমান পার্থ বলেছেন 72-এর সংবিধান বাতিল প্রসঙ্গে। যেই কথাটি আসলে এনসিপি নেতারাও বলেন, আপনারা বিভিন্ন সময় বলেন 72-এর সংবিধান বাতিল প্রসঙ্গে। এতক্ষণ ধরে যে আলোচনাটি আসলে এসছে বা যেটি হাসনাত কাইম ভাই বললেন যে যেখানে সংবিধানের ত্রুটি আছে, আপত্তি আছে, সেই জায়গাটুকু সংশোধন করাটাই আসলে মানুষেরও চাওয়া ছিল বা অনেকের চাওয়া ছিল। আপনারা বলছেন পুরো সংবিধানটাই বাতিল করা। আন্দালিব রহমান পার্থ একটু মন্তব্য করেছেন, জেনজিকে প্রতিনিধিত্ব করেন, জামাত জেনারেশন হয়ে যাবেন না। আপনার মন্তব্য জানতে চাই। আমার মন্তব্য, প্রথম মন্তব্য হয়েছে আন্দালিব রহমান পার্থ দীর্ঘ 20 বছর রাজনীতি করে তার 20 বছরের ভিতর মনে হয় 18 বার তার সেক্রেটারি পরিবর্তন করে এখন তিনি বিএনপি হয়ে গেছেন। তার যে রাজনৈতিক দল, সেই দলের নাম অনেকে ঠিক মতন বলতে পারে না। তো ফলশ্রুতিতে যার ব্যবহারিক রাজনৈতিক অর্জনই হয়েছে শেষ জীবনে এসে বিএনপি হয়ে যাওয়া, তার হচ্ছে পরামর্শ জেনজিদের জায়গায় আছে। ফলশ্রুতিতে দীর্ঘ 18 বছর একই সাথে বিএনপি জামাত সহ একই জোটে, সেই জোটে তো পার্থবয়ও ছিল, জোটে দীর্ঘ 18 বছর রাজনৈতিক সংগ্রাম করে সেই জায়গাটার থেকে তখন সে যখন আরেক দলকে বলে যে আপনারা জামাত হয়ে যায় না, তো প্রশ্নটা মূলত জামাত না, প্রশ্নটা মূলত হচ্ছে রাজনৈতিক জায়গায় সুবিধা তাদের নেওয়া। তারা দেখছে যখন ক্ষমতার স্বার্থে জামাতকে তার প্রয়োজন, তখন তারা একসাথে ছিল, তখন তাদের যুদ্ধাপরাধীর প্রশ্ন বলেন, 72-এর সংবিধানের প্রশ্ন বলেন, 71-এর পরাজিত শক্তির প্রশ্ন বলেন, সেই জায়গাগুলোতে তখন তাদের মনে হয় নাই। তখন তাদের মনে হয়েছে গণতন্ত্র উদ্ধারের জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য জামাতকে প্রয়োজন। সেই সময় তারা হচ্ছে সেই জামাতকে নিয়ে রাজনীতিটা করেছেন। ফলশ্রুতিতে তার এই যে বক্তব্যটা, এটা আসলে কোনোভাবেই হয় না। এটা আপনার শুনতে মজা লাগে, যেহেতু সংসদে এখন তার পক্ষে হাততালি দেওয়ার জন্য বিএনপির আরও 212 জন আছেন, ফলে সেই বক্তব্য দিলে অটোমেটিক হাততালি বেশি পাওয়া যায়। ফলে এই জায়গাটা সে এই করছেন। তিনি 2007 সালে আমাদের একসময় তরুণদের আইকন ছিলেন সংসদে, তার সেই ভালো বক্তব্য, যে এটা চমৎকার উপস্থাপনার কারণে 17 বছরে তার যে পুরো যে রাজনৈতিক যে আন্দোলন সংগ্রাম, সেই সংগ্রামে তো আমরা তাকে খুব বেশি রাজপথে, খুব বেশি সোচ্চারের জায়গাটা খুব বেশি তাকে পাইনি। তার নিজের যে রাজনৈতিক দল, সেই দলকে প্রতিষ্ঠা করার জন্য, সংগঠিত করার জন্য, সেই দলের ক্ষেত্রে তো তার দেখি নেই, বরঞ্চ শুধুমাত্র নিজে ফেসকে হচ্ছে ব্যবহার করে বিএনপির কল্যাণে হচ্ছে তিনি হচ্ছে সংসদে হচ্ছে কথা বলতেছেন। ফলে নিজেই যে যখন নিজের রাজনীতিক বিলীন করে দিয়ে হচ্ছে আরেক দলের মাধ্যমে হচ্ছে সংসদে প্রতিনিধিত্ব করছেন, তাকে অন্য দলকে হচ্ছে পরামর্শ দেওয়াটা খুব বেশি মানায় না। 72-এর সংবিধান প্রসঙ্গে মানে 72-এর সংবিধান প্রশ্ন এখানে সংশোধন দেখেন, না করে এখানে দুটা বিষয়। একটা বিষয়টা হচ্ছে যে হাসনাত ভাই সহ এখানে বড় একটা অংশের তাদের প্রস্তাবনা ছিল যে সংবিধান সংস্কার পরিষদ এর মাধ্যমে হচ্ছে একটা জায়গায় পরিবর্তনগুলা করা, যেটা বেসিক স্ট্রাকচার যাতে মানে সংশোধন করলে বেসিক স্ট্রাকচারের সাথে সাংগঠনিক বিষয়গুলো আপনার আদালতের মাধ্যমে এটা আপনার হচ্ছে করা যায়, বাতিল করা যায়। সেই জায়গা থেকে তারা আরো একটু এগিয়ে প্রস্তাব দিচ্ছিল যে একই নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হবে, অর্থাৎ এই নির্বাচনে যারা নির্বাচিত হয়েছে, আমরা বলেছিলাম গণপরিষদ দাবি করেছিলাম, তাদের দাবি ছিল যে সংবিধান সংস্কার পরিষদ নির্বাচন অথবা সংবিধান সভা পরিষদ, এই ধরনের একটা নির্বাচনের মাধ্যমে করাটা। অর্থাৎ তারা বলছেন যে ওই পরিবর্তনগুলা, যে মৌলিক পরিবর্তনগুলা, সেই পরিবর্তনগুলা এই সংশোধনীর মাধ্যমে করা সম্ভব। ফলে সেটা তাদের রাজনৈতিক জায়গা থেকে তাদের সেই পরিবর্তনটা করছেন। আমরা আমাদের যে জায়গাটা মনে করছিলাম যে আমাদের পুরো সংবিধানটাকে আমরা যদি নতুন করে হচ্ছে আপনার সেই জায়গাটা থেকে যদি কাজ করতে পারি, সেটা আরও বেশি জনবান্ধব হবে এবং
প্রো পিপলের জায়গাটা থেকে, ফলে চাওয়ার জায়গা থেকে এটার কোনো ধরনের কিন্তু সেই এটা নাই। ক্ষমতা কি আসলে কিন্তু গণভোটও দেয়? আপনারা যদি গণভোট না, এটা তো গণভোটের জায়গাটা, তাহলেও কি আসলে এই সংসদকে সেই ক্ষমতা দেয় যে আগের সংবিধানটি বাতিল করার ক্ষমতা? আপনি হচ্ছে এখানের নির্বাচিত গণপরিষদ নির্বাচন করবেন, সেই গণপরিষদ নির্বাচনের মাধ্যমে আপনি হচ্ছে নতুন সংবিধান নতুন একটি সংস্কার পরিষদ নির্বাচনের করবেন। মাধ্যমে, নতুন একটি হ্যাঁ। নির্বাচন, আরেকটি। জি জি। আচ্ছা। না, এখন যে নির্বাচন করছেন এই নির্বাচনে যদি আপনাকে অনুমোদন দিত যে এখন সংবিধান সংস্কার পরিষদ গঠিত হইতো, সেই পরিষদ যদি সিদ্ধান্ত নিত যে না আমরা আসলে এই পুরা নতুন সংবিধান আলোকেই হচ্ছে নতুন সংবিধান প্রণয়নের জন্য আমরা হচ্ছে কাজ করব, তাহলে সেই ম্যান্ডেটটা তারা করতে পারত। না, এটা সেটিও আসলে পারত না, এটা- কারণ বিপ্লবী সরকার ছাড়া গণপরিষদের নির্বাচনের ম্যান্ডেটের জায়গাটা থেকে। তো সংস্কার পরিষদ হইলে আপনি সংস্কারটাকেই করতে পারতেন, এইটুকুই। আমি এই জায়গায় একটু ক্লিয়ারিফাই করি যে দেখেন, জুলাই জাতীয় সনদ প্রণীত হয়েছে, স্বাক্ষরিত হয়েছে 17 অক্টোবর 2025 আর হলো বাস্তবায়ন পদ্ধতি নিয়ে এরপর যে মিটিংগুলি হয়েছে সেপ্টেম্বর 15 থেকে অক্টোবর 5 পর্যন্ত। তখন সেখানে কিন্তু বিএনপি স্পষ্টভাবে বলেছে, বিএনপি গণভোটের পক্ষে বলেছে, কিন্তু সংবিধান সংস্কার পরিষদের ব্যাপারে নোট অফ ডিসেন্ট দিয়েছে, তখনই কিন্তু বিএনপি বলেছে। না, এটা- নোট অফ না, ডিসেন্টই আমি আগে। আপনাকে বলি স্পষ্ট, নোট অফ ডিসেন্টই আগে, আমি বলি কিন্তু স্পষ্ট, হ্যাভকটি তো বিএনপি পরে আমি চেয়েছে। বলি আর্টিকেল আমি ছিলাম তো। আর্টিকেল আমি 93 বলবো। অনুসারে রাষ্ট্রপতি কি কনস্টিটিউয়েন্ট পাওয়ার আছে, উনি কি আদেশ জারি করতে পারেন? এই আদেশটা যে জারি করছেন এটা তো একটা প্রতারণাপূর্ণ, এবং এটা উনি পারেন না, পারেন কি? উনি আদেশ আচ্ছা, জারি, আপনাদের সংসদ- অধ্যাদেশ জারি করতে পারেন। সেটির কথা একটু আগে আচ্ছা, তিনি আমি বলছিলেন একটু যে শেষ আপনি করি। যদি নিয়ম খুঁজতে যান রাষ্ট্রপতি তাহলে অনেক কিছু। আর্টিকেল 93 অনুযায়ী উনি অধ্যাদেশ জারি করতে পারেন, আদেশ জারি করতে পারেন না। অধ্যাদেশ তো দিয়ে এই সংসদ- অধ্যাদেশ দিয়ে অধ্যাদেশ তো পারে, কিন্তু এখন- ওই অধ্যাদেশ দিয়ে উনি আসলে সংবিধান পরিবর্তন হ্যাঁ, পারেন না। তো এখন উনি কি করেছেন, ওনাকে দিয়ে বাধ্য করে একটা আদেশ জারি করাইছেন। তো আমরা তো আইন প্রণেতা, সংসদ সদস্য হিসেবে আমরা নির্বাচিত হয়েছি, আমরা কি বেআইনি একটা ওথ নিতে পারি সংবিধান সংস্কার সেটির- পরিষদে? সেটির সেটা কিছুক্ষণ আগেও আমরা বলেছেন হাসান পারি খান না, ভাই। আমরা সেটা পারি না। আমরা সংবিধান, আমরা বলেছি 31 দফার মধ্যে বলেছি, এই জুলাই সনদেও আছে, যেভাবে আমরা স্বাক্ষর করেছি ঠিক তেমনি জাতির সামনে আমরা যে অঙ্গীকার করেছি সেটা অক্ষরে অক্ষরে আমরা পালন এটি করব। নিয়ে- এটি নিয়ে কিন্তু সংসদে আখতার সেটা হোসেন একটি সংসদে মন্তব্য আলাপ আলোচনা, করেছেন। সংসদে সংশোধনের পর এখানে এই জুলাই সনদের আলোকে সংশোধনীগুলি সংসদে আনার পর তারপর আমরা আলোচনা করতে পারি সবাই মিলে। আপনি যে নিয়মের কথা, মানে ওইখানে যে আপনাদের দিক থেকে যে প্রতারণার অভিযোগটা আনা হয়েছে না, প্রতারণার অভিযোগটা আনা হয়েছে অন্য জায়গায়। এবং এখানে ঐকমত্য কমিশনের আসলে দেখেন, আমরা পদ্ধতিগত আলোচনাটা আমরা ইন্ট্রোডিউস করতে চাইছি, যে পদ্ধতিগত আলোচনাটা লাগবে, কারণ এই যে ঠিক হলো এটা কিভাবে হবে। আমাদের রিকোয়েস্টে পদ্ধতিগত আলোচনা করার জন্য শেষ হয়ে যাওয়ার পরে এক্সটেনশন হলো, ঐকমত্য কমিশনের মেয়াদ শেষ হওয়ার পরে। সেইখানে আমরা আসলে বিএনপির কাছ থেকে এতটা গুরুত্ব পাই না, এবং অন্যান্য রাজনৈতিক দলগুলির কেউ পদ্ধতি যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমরা আসলে রাজনৈতিক দলগুলিকে, আমাদের ব্যর্থতা, আমরা তাদেরকে ওই সময় বুঝাইতে পারি না। এখন যেটা এসে পদ্ধতিগত, আমি এটা বলতেছিলাম যে পদ্ধতিগত জায়গাটা আমরা ফয়সালা না করতে পারলে এটা কিন্তু আমরা ফেস করব। তো তারপরে পদ্ধতির ব্যাপারে আলাপ করার জন্য সময় দেওয়া হলো, এবং সেইখানে অমীমাংসিত অবস্থায়, এইটা অমীমাংসিত রায় মেয়াদটা শেষ হলো। আমরা আবারও এক্সটেনশন চাইছিলাম, অন্যান্য রাজনৈতিক দল, বিএনপিও চায় নাই। এখন যারা বিএনপিতে গিয়ে দাঁড়াইছে রাশেদ টাশেদ, তারা আসলে খুবই বিরোধিতা করলো যে এগুলি আর আলোচনা করার কোনো মানে হয় না, এইটা ঐকমত্য কমিশনকে দায়িত্ব দেখ, ঐকমত্য কমিশন যেভাবে করে তারা করে। এই যে ঐকমত্য কমিশনকে দায়িত্ব দেওয়া হলো, ঐকমত্য কমিশন তার মেয়াদ মানে তার আওতার বাইরে গিয়ে তারা কিছু চতুরতা করছে, যে জিনিসের ব্যাপারে আলোচনা হয় নাই সেই রকম জিনিস এটার মধ্যে ঢুকেছে। যেমন ধরেন নোট অফ ডিসেন্টে রয়ে গেছে হচ্ছে আপনার আপার হাউস পিয়ার হবে কি হবে না, কিন্তু ঐকমত্য কমিশন আপার হাউসের পিয়ারটাকে গণভোটের আওতাভুক্ত আইনে এরা এটাকে জনগণের ম্যান্ডেট নিয়ে পাস করাইতে চাইছে। এইটাকে ওনারা বলছে আসলে প্রতারণা। এই একটা জায়গাতেই আপত্তি রয়ে গেছে, বাকিগুলো আগের মতোই আছে। বৈধ অবৈধর যে প্রশ্ন, একটা যে আপনি ঢুকায় দিলেন, এটাই তো প্রতারণাটা করলেন। হ্যাঁ, ওইটা হচ্ছে এটা একটা মেজর ইস্যু, এটা তো একটা মেজর ইস্যু। কমিশনকে ওনারা বলছে, আমি তো ছিলাম ওইখানে, তার সাথে এগুলি অফলাইনে অনলাইনে আমাদের অনেক আলোপ করতে হয়েছে এগুলি একটা সিদ্ধান্তে পৌঁছার জন্য। তো আমি ধরেন মঞ্চের ভিতরে যত কাজ করছি তার চাইতে ভেতরে তাদের সাথে অনেক বেশি আলোচনা করতে হয়েছে। কিন্তু বিষয়টা যদি আমি আরেকটা জিনিস শেষ করতে চাই এখানে, যে অবৈধ যেটা বলা, বৈধ অবৈধটা আসলে ঠিক করার যে জায়গাটা, এটার মানদণ্ড কি করছেন ওনারা,
এইটার মানদণ্ড ধরছে হচ্ছে যে এই সংবিধানটা আসলে বৈধ, কিন্তু Exactly. এখনো পর্যন্ত এই সংবিধানটা নিজেই হচ্ছে আসলে পরিবর্তনের মুখে আছে। এটা পরিবর্তিত হওয়ার পরে যে কোনো পথেই হোক, এখনো পর্যন্ত স্টিল ওনারা এটা স্বীকার Alive. করতেছেন যে এটা একদিক থেকে অ্যালাইভ, আর একদিক থেকে ওনারা মনে করতেছেন এটার পরিবর্তন লাগবে। কিন্তু হ্যাঁ, আমরা তো আপার বলছি হাউসেও তো যে- ওনারা আমরা তো করবেন। বলছি সংস্কার, তার মানে সংশোধনী প্রয়োজন। এইটাকে ধরেন যখন আপনি মনে করতেছেন, তার মানে এইটা না, হচ্ছে আরেকটি বিষয় এইটা এখনো পর্যন্ত কোশ্চেনের মধ্যে। না, এইটাকে আপনি মানদণ্ড ধরে অন্য কাজকে আপনি বৈধ অবৈধ বলতে পারবেন না। সেটি ছাড়া আরেকটি বিষয় যেটি বলছেন যে ঐকমত্য কমিশন প্রতারণা বা চতুর করে একটি আমি প্রশ্ন ইনক্লুড করেছে, চতুরতা বলি, কিন্তু আমি প্রতারণা সেই শব্দটা বলি না। চতুরতার পরে মানুষ যখন সেটার পক্ষে রায় দেয় সেইটা একটা তখন আর কিংবা সেটি ওনারা নিয়ে যখন প্রশ্ন আসলে আজকে ওনারা করা যেটা যায় বলতেছে, কিনা আসলে। না, একই যদি প্রতারণা তো গণভোটে ওনারা করছে। মানুষ হ্যাঁ ভোটে সেই প্রশ্নটিকে বিজয় করে, এরপরে আর সেটিকে না, প্রতারণা বলা ইভেন যায় আমি তো ওই কিনা। জায়গাটাই বলতে চাই, প্রতারণা না, প্রতারণা শব্দটা যে ওনারা বলছে, তাহলে ওনারা তো মানুষের সাথে প্রতারণা করছে, ওনারা হাবুটের পক্ষে বলছে কেন? এই আলোচনার বাইরে আরেকটি আরিফুল ইসলাম আদিব আপনার কাছ থেকে দিয়ে শুরু করি, এরপরে আমি বাচ্চুবের কাছে আসছি। যেটি আসলে গেল কয়েকদিন ধরেই পুরো শহর জুড়ে না, পুরো দেশ জুড়ে আসলে এক ধরনের আরেকটি সংকট দেখা গেছে যুদ্ধের প্রভাবে, সারা দেশে তেলের সংকট, এবং যেটি আজকেও সংসদে আলোচনা হয়েছে, এর আগেও হয়েছে গেল কদিন ধরেই। সরকার বলছে তেলের সংকট নেই, কিন্তু আমরা সংসদে দেখলাম সংসদ সদস্যরা তেল পাচ্ছে না, আমরা গণমাধ্যমে দেখি সাধারণ মানুষ তেল পাচ্ছে না। সমস্যাটি কোথায় আপনার দৃষ্টিতে কি? ধন্যবাদ আবার আপনাকে। এখানে দেখেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই যেটি হয়েছে যে দুটো জিনিস ঘটছে। একটি হচ্ছে যে এখানকার আপনি সরকারের ভাষায় বলবেন যে অসাধু ব্যবসায়ী এবং সিন্ডিকেটরা হচ্ছে তেল করছে। ইতিমধ্যে আপনি যেটা দেখা গেছে যে প্রায় মনে হয় 4000 কত টন সম্ভবত তেল উদ্ধার করছে গত 15 দিনের অভিযানে। অর্থাৎ পাম্পের সামনে লেখা যে তেল নেই, কিন্তু দেখা গেছে যে তাদের ট্যাঙ্কি কিংবা হচ্ছে নানাভাবে তেল মজুত করা আছে। তাহলে এই যে মজুত করে রাখছে, আপনি যদি ঢাকার শহর না, ওভারঅল দেশে মানে তেলের পাম্পের অর্ডার কারা পায়, এটা কিন্তু সাধারণ ব্যবসায়ীরা করতে পারে না। হাসান ভাই চাইলে তেলের ব্যবসা করতে পারবেন না, আমি চাইলে এটা আমিও পারবো না। এই তেলের যারা অনুমোদন আনে তাদের অবশ্যই কোনো না মন্ত্রী এমপিদের সাথে এক ধরনের প্রথম অনুমোদন নিতে ওই পর্যন্ত যাওয়া লাগে। এরপরে ব্যবসাটা কন্টিনিউ করতে হলে এমপি হয়েছেন তারা তো নতুন, না, আমি যেটা বলছি যে যখন অনুমোদন নেয় তখনই এটা লাগে। এরপরে এটা কন্টিনিউ করতে স্থানীয় যে এমপি থাকে, স্থানীয় ওই জায়গার যারা থাকে, এই ব্যবসাটা পরিচালনার তাদের একটা যোগাযোগ থাকে। তাহলে তারা কি মনে করেন কোনো ধরনের যোগাযোগ ছাড়াই মজুত করার সাহস করতেছে? আপনি পারলে 10টা তেলের পাম্পের লাইসেন্স বন্ধ করে দেন, সেটা তো করবেন না। কেন করবে না? কারণ ওই লাইসেন্স বন্ধ করতে গেলেই দেখা যাচ্ছে যে মিনিমাম কয়েকজন এমপির সাথে তার কয়েকজন মন্ত্রীর সাথে তার যোগাযোগটা পেয়ে যাবে। ফলশ্রুতিতে আপনারা তাদের ভাষায় তারা বলবে যে এটা অসাধু ব্যবসায়ীরা মজুত করছে, আমরা বলবো যে অসাধু ব্যবসায়ীদের আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না কেন? 17 মাস তো বলছেন যে এই ইন্টারিম সরকার, এনজিও সরকার হচ্ছে কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারছে না। এখন তো আপনারা সর্বোচ্চ 2/3 ম্যান্ডেট নিয়ে আসছেন। তার মানে হয় আপনাদের নিজেদের ভিতরে এই 2/3 ভিতরে 1/3 যায় দেখেন হচ্ছে এই অসাধু ব্যবসার সাথে জড়িত, তাদেরকে আপনি পারলে হচ্ছে তাদের জায়গাটা হচ্ছে আপনি ইন্ডিকেট করেন। এই জায়গাটা আমি মনে করি যে এই তেলের ক্ষেত্রে এটা একটা সংকট। দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে যেগুলো খুব ইমার্জেন্সি, আপনি হসপিটাল, গণমাধ্যম, সরকারি যে জায়গাগুলো, পরিষেবাগুলো জায়গাগুলো, সেই জায়গার গাড়িগুলোতে যেন নির্দিষ্ট পরিমাণ যেন হচ্ছে আপনার তেল মজুদ থাকে, সেটা কিন্তু সরকারকে আলাদা করতে হবে। কারণ আমরা যেটা দেখছি পরিস্থিতি যে যুদ্ধ খুব শীঘ্র সম্ভবত এইটা থামতেছে না। ফলে এইটা যদি আরও 15 দিন, 1 মাস 2 মাস কন্টিনিউ করে, আমাকে আবার কোভিড পরিস্থিতির মতন মুখোমুখি হতে হয় কিনা। কারণ ইতিমধ্যে সরকার কিন্তু 3 দিনের সকল শিক্ষা প্রতিষ্ঠানে 3 দিনের অনলাইন ক্লাসের অনুমোদন দিয়েছে। তো হঠাৎ করে হঠাৎ করে গ্রামে আপনি অনলাইনে কিভাবে ক্লাস নেবেন, এই প্রস্তুতি তো একটা বিষয় থাকে। সেই জায়গাগুলো আমার মনে হয় তাকে আরো ধীরস্থিরভাবে সিদ্ধান্ত নিতে হবে। হাসনাত কাইয়ুম ভাই, আপনার কাছ থেকে জেনে তারপরে এদিকে যেতে চাই। এই যে সপ্তাহে 3 দিন অনলাইন এবং 3 দিন অফলাইন, এতে কি সংকট বাড়বে নাকি কমবে বলে আপনি মনে করেন? এই আদিব যেটি তুলেছে যে গ্রাম অঞ্চলে অনলাইন ক্লাস নেওয়ার সক্ষমতা কতটা? যদি ধরেন অনলাইনে করতে চাই, তাহলে আসলে আমাদের ঢাকায় যে বাচ্চাদেরকে আমরা গাড়িতে করে স্কুলে পাঠাই, শুধুমাত্র তাদের জন্য এরকম মেট্রোপলিটন সিটি বা এরকম জায়গায় সিলেক্টেড ওয়েতে করতে পারে তাদের এফএসে।
কিন্তু ও যেটা বললো জেলা শহরের পরেই ধরেন গ্রামাঞ্চল, ওইখানে এটা হলে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে। অতএব গভর্নমেন্টকে আসলে পরিস্থিতি অনুযায়ী এবং কোত্থেকে কী অ্যাচিভ করতে চায় ওইটার আসলে পরিকল্পনাটা প্রাগমেটিক হওয়া দরকার এক। আর তেলের ব্যাপারে আমার একটা ছোট্ট পরামর্শ আসলে দিতে চাই, ওনারা আছেন। আমি মনে করি যে এই যুদ্ধ প্রলম্বিত হবে, এইভাবে শেষ হলেও অন্যভাবে এটা প্রলম্বিত হবে এবং আমরা বড় রকমের একটা ঝুঁকির মধ্যে যাচ্ছি। গভর্নমেন্টের দিক থেকে যে কোনোভাবে আসলে এখানকার উদ্যোক্তাদেরকে অন্যদেরকে, যেরকম আমি বললাম যে এখানে মেট্রোপলিটন সিটিতে গাড়ি চালাইতে হয়, এইখানে তেলটা খরচ হবে বাচ্চাদের জন্য, বন্ধ করে একই রকমভাবে যত দ্রুত সম্ভব আমাদের এখানে সোলারে যা যা ট্রান্সফার করা সম্ভব ইরিগেশন থেকে শুরু করে সেগুলি সোলারে ট্রান্সফার করার জন্য এক ধরনের ইমার্জেন্সি স্টেপিং নেওয়া দরকার। এবং আমাদের যারা আসলে ইনভেস্টার আছে তাদেরকে আসলে এখানে সোলার প্যানেল উৎপাদন করতে পারে এইরকম বেসিক জায়গাটায় তারা যাতে ইনভেস্ট করতে উৎসাহী হয়, উৎপাদন যেটা হয় সেই ক্ষেত্রে আরও যাতে লাগে এবং সেই দিকে যাতে যায়, সেই দিকটা আসলে নজর দেওয়ারও অনুরোধ করব আমি। কারণ খুব দ্রুত, আর এটা যদি হয় দ্রুত সলভ হয় আমাদের কোনো সমস্যা নেই, বরং সোলার যদি আমাদের বেশি হয় আমরা স্থায়ীভাবে আসলে একটা সংকটে, সেটি তো একটি হয়তো সময় সাপেক্ষ। আর এই মুহূর্তে যেটা আমি বলবো যে যেগুলো হচ্ছে, আমি রিপিট করতে চাই না, করেন আদিব কতগুলি পরামর্শ দিচ্ছে, সেগুলো আমি মনে করি যে রিপিট করতে চাই না এই জন্য যে এইটা রিপিটেশন একই কথা হবে। গভর্নমেন্টকে আমি আর বলবো যে নিজেদের লোকের ব্যাপারে আর একটু নির্দয় হওয়ার জন্য। জি, আখতারুজ্জামান বাচ্চু, আপনার কাছ থেকে জানতে চাই, যেটা আদিবে প্রশ্ন করেছে কিংবা তারা দুজন, যে এখন কেন আপনারা এই যারা অসাধু ব্যবসায়ী বলছেন সেই অসাধু ব্যবসায়ীদেরকে ধরতে কিছুটা ধীরগতি কেন? প্রথমে এই প্রশ্নের উত্তরটাতে আসি। আপনি দেখবেন যে আমি যদি একজনের উদাহরণ দিই আপনার, এই যে পেট্রোল পাম্প মালিক সমিতির সভাপতি, হ্যাঁ, ওনার নাম সাজ্জাদুল কবির কাবুল, উনার নিজ মালিকানাধীন যে পেট্রোল পাম্প সেটাতে উনি তেল নাই লিখে রেখেছেন। তারপর অভিযান চালিয়ে দেখা গেল যে ওখানে প্রচুর তেল স্টক করে রাখা হয়েছে। তো এই যে একটা অসাধু মানে চক্র এই দেশে, মানে মানুষকে জিম্মি করা, এরকম দেখেন আমরা যে পরিস্থিতিটার মধ্যে আছি এটা কিন্তু কোনো স্বাভাবিক পরিস্থিতি না। এই যুদ্ধটা আমরা কেউ চাই নাই, কিন্তু আমরা আমাদের উপর মানে পরোক্ষভাবে হলেও এই যুদ্ধটার মধ্যে আমরা আছি। তো সুতরাং বাংলাদেশের মতো একটা মানে এরকম একটা রাষ্ট্র যেটার যে হিউজ পপুলেটেড কান্ট্রি, তো সেখানে আমাদেরকে আসলে জনগণকে জিম্মি করে মানে মুনাফা আদায়ের যে মানসিকতা, এইটা যদি আমরা ঝেড়ে না ফেলতে পারি তাহলে আসলে এটা খুব দুঃখজনক। এটা হলো যে একটা জিনিস। আরেকটা জিনিস আমি আপনাকে বলি, সেই চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের আদিবু বলছেন যে একটা পেট্রোল পাম্পে লেগে গেছে তেল নাই, তারপর দেখা গেল 10,000 লিটার তেল। আর আমি আপনাকে একটা পরিসংখ্যান দিই, বাংলাদেশে যে পরিমাণ তেল আমদানি করতে হয় তার মধ্যে আপনার দেখেন পেট্রোল অকটেনের ইউজার হলো 6%, আর হলো পেট্রোলের হলো 6.7, মানে 6.7%। আর এইটা নিয়েই কিন্তু আমরা লাইন বা এই যে ইটি আমরা দেখছি। তো এখন যে লাইনটা বেশিরভাগই কিন্তু মোটর সাইকেলের লাইন আমরা দেখছি, মোটরসাইকেলের লম্বা লাইন। মোটরসাইকেলে আপনারা জানেন যে বাংলাদেশে এখন তারা ট্রিপ মানে কি বলে রাইডাররা কি করেন, যেটা কিছু কিছু ক্ষেত্রে এখন উনি রাইড মারতে ধরেন প্রায় 100 টাকা বা 150 টাকা পান, উনি ট্যাঙ্কিটা ফুল করে তারপর যখন নিয়ে করেন বাইরে বেশি দামে বিক্রি করতে পারেন, ওনার রাইড মারার ইটা হয় না। আর যেটা এই যে আমি বললাম 6% হলো অকটেনের ইউজার, 6.7 হলো যেটি তারা দুজনে জানতে চেয়েছে পেট্রোলের। আমি শেষ করি, 12.7%। আর বাদ বাকি যে ইউজার কনজিউমার তাদের নিয়ে কিন্তু কোনো সংকট নাই, তারা কিন্তু মানে তাদের নিয়ে কোনো সংকট নাই। আর এখন যারা মজুদ করছে তাদের ধরতে পারছে না কেন? বিএনপি তো এখন শক্তিশালী সরকার কাজ করছে। আর হলো যে আমি আপনাকে একটা জিনিস বলি যে এই যুদ্ধের পর বাংলাদেশ একমাত্র ব্যতিক্রম যে দেশে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পায় নাই। সব দেশে বৃদ্ধি পাইছে। আমরা যে এখন জ্বালানি তেল বিক্রি করতেছি ধরেন 120 টাকা অকটেন, সেটা কিন্তু আমদানি মূল্য আমাদের 200 টাকা পড়ছে। বৃদ্ধি পায় না, অন্যদিকে সরকার ভর্তুকি দিচ্ছে। আমি আপনাকে বলি 5,000 কোটি টাকা এপ্রিলে সরকারকে ভর্তুকি দিতে হবে। সেই ভর্তুকিটা তো জনগণের না, এটা জনগণের সরকার বলেই জনগণের উপর
জনগণের কষ্ট হবে দেখেই কিন্তু বাড়ায় নাই। এখন আপনি বাড়াইলে কিন্তু আজকে হ্যাঁ। আর অন্য কোন সরকার হলে মূল্যস্ফীতি এতদিনে হতো, 5 বার অন্যান্য কিন্তু আরো প্রভাব পড়তো। বারবার কিন্তু 5 বার জ্বালানি তেলের দাম বাড়তো, আপনার বাসের ভাড়া বাড়তো, কৃষকের এই যে সেচের দাম বাড়তো, আপনার সাধারণ মানে সব প্রতিটা দ্রব্যমূল্যে প্রভাব পড়তো, যখন পরিবহন খরচ বাড়তো। বর্তমান সরকার জনগণের সরকার, এই জন্য জনগণের কথা চিন্তা করে এটা বাড়ায় নাই। আর আমি যদি আপনাকে পরিসংখ্যান দিয়ে বলি যে কোন পেট্রোল পাম্পে কত তেল সরবরাহ করা হয়েছে, আমার কাছে ডাটা আছে, আমি আপনাকে দিতে পারবো। কিন্তু সেই ডাটাটি ধরে সরকার কেন সেখানে নজরদারিটি করছে না? দেখেন সরকার কিন্তু এখন উদ্যোগ নিয়েছে পেট্রোল পাম্পগুলিতে, কিন্তু সেটা বেশ মন্থর মনে হচ্ছে না? অ্যাসাইন করেছি। দেখেন একটা সিস্টেম থেকে যখন আমরা তো সবকিছু স্মুথলি হবে আশা করি, কিন্তু এই দেশে যখন মানুষকে জিম্মি করে ব্যবসা করার যে মানসিকতা আমি বললাম, তো সেটা আপনি প্রতিটা সব জায়গায় পাহারা দিয়ে সব কিছু মানুষকে বাধ্য করা, এটা তো আসলে একটা গণতান্ত্রিক রাষ্ট্রের বা গণতান্ত্রিক সরকারের কাজ হতে পারে না। আমরা আশা করব যে এই পরিস্থিতিতে সবাই জনগণকে জিম্মি করে মুনাফা আদায়ের মানসিকতা জেরে ফেলবেন, এবং সরকার কাজ করছে। আমরা চিন্তা করছি যে আমরা একটা জিনিস চিন্তা করছি যে মোটরসাইকেল সরকার সে কাজে সফল হবে বলে মনে করছেন। আপনার তিনজনকে আলোচনা অংশ নেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের আলোচনায়, সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।